আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, অর্থাৎ তোমাদের এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ৩ নম্বর যেই গ্রামার আইটেমটি, সেই আইটেমটি আমি আজকে আলোচনা করব। এটি তোমাদের পরীক্ষায় 10টি বাক্য দেওয়া থাকবে, 10টি বাক্যে 10টি শূন্যস্থান থাকবে এবং তোমাকে টেবিল আকারে 10টি ফ্রেজেস দেওয়া থাকবে। সেই ফ্রেজেসগুলো শূন্যস্থানে বসাবে তুমি। প্রতিটি সঠিক উত্তরের জন্য 0.5 করে তোমার টোটাল নাম্বার হচ্ছে 5। সো এই সম্পূর্ণ 5 নাম্বার পেতে আজকে সম্পূর্ণ ক্লাসটি তোমাদেরকে দেখতে হবে। আমি প্রথমেই ক্লাসে তোমাদের যে ফ্রেজেসগুলো আছে, ফ্রেজেসগুলো সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিব। ফ্রেজেসগুলোর অর্থ জানাবো, কিভাবে বাক্যে ব্যবহার করা হয় তা জানাবো। তারপরে আমি একটা তোমাদের বোর্ডে এসেছে এরকম একটা প্রশ্নের সলিউশন করে দেখাবো। প্রথমে আমরা দেখব হ্যাভ টু এবং হ্যাজ টুর ব্যবহার। আমরা অব্লিগেশন এবং নেসেসিটি অর্থে, অর্থাৎ বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাতে হ্যাভ টু এবং হ্যাজ টু বাক্যে ব্যবহার করি এবং হ্যাজ টু এবং হ্যাভ টু সমৃদ্ধ বাক্য প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের অর্থ দেয়। সো আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু সমৃদ্ধ বাক্যের একটা স্ট্রাকচার কেমন হয় সেটা আমরা দেখব। সাবজেক্ট বসবে, হ্যাভ টু এবং হ্যাজ টু যে কোনো একটা বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অবশ্যই V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে এবং অন্য শব্দ যেগুলো বাক্য সম্পন্ন করতে প্রয়োজনীয় সেগুলো আমরা বসাবো। এখানে আমাদের বিষয়টা পরিষ্কার হতে হবে। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে মানে প্লুরাল হয় তখন আমরা হ্যাভ টু বসাবো, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন হয়, মানে হি, শি, ইট এগুলো হয়, তখন আমরা হ্যাজ টু বসাবো এবং অবশ্যই হ্যাভ টু এবং হ্যাজ টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। এবং এই হ্যাভ টু এবং হ্যাজ টু সামহাউ এটা মুডাল ভার্ব। মাস্টের মধ্যে মাস্ট অর্থ হচ্ছে 100%, মানে মানে শতভাগ বাধ্যবাধকতা প্রয়োজনীয়তা বোঝাতে, এবং যেখানে যদি তুমি ফল অনুসরণ না করো লিগ্যাল একটা অব্লিগেশন আছে, মানে ইউ মে বি পানিশড। যখন শতভাগ বাধ্যবাধকতা বোঝায়, মানে যখন ডিগ্রি অফ ইম্পর্টেন্স খুব বেশি হয় তখন আমরা মাস্ট বসাই। এখন আমরা বাক্য দেখব যে কোন কোন বাক্যগুলোতে আমরা হ্যাভ টু ব্যবহার করি। ইউ হ্যাভ টু পুট অন ইউনিফর্ম অ্যাট স্কুল। স্কুলে তোমাকে ইউনিফর্ম পড়তে হবে, অর্থাৎ মানে তুমি স্কুলে ইউনিফর্ম পড়তে বাধ্য। এই কারণে আমরা এখানে হ্যাভ টু বসাবো। শি হ্যাজ টু গেট আপ আর্লি। তাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। এখন তাকে তার নিশ্চয়ই একটা বাধাবাধ্যকতা আছে, হয়তো তার স্কুলে সকালবেলা প্রাইভেট পড়তে হয়। এই যে বাধাবাধ্যকতা, এই বাধাবাধ্যকতার কারণে আমরা হ্যাজ টু বসাই। আমরা এখন দেখব হ্যাভ টু এবং হ্যাজ টু যখন নেগেটিভ বাক্যে ব্যবহার হয়, অর্থাৎ নেগেটিভ স্ট্রাকচারটা দেখব আমরা। সাবজেক্ট বসবে, ডোন্ট হ্যাভ টু বসবে, ডাজন্ট হ্যাভ টু বসবে, প্লাস V1 বসবে, প্লাস আদার্স বসবে। এবং বাক্যটা কেমন হবে? হি ডাজন্ট হ্যাভ টু টেক হিজ মেডিসিন, অর্থাৎ তার নিজের মেডিসিন নিতে হয় না। এখানে বাধ্যবাধকতা নেই, এখানে অর্থটা আসে হি হ্যাজ ডাজন্ট হ্যাভ টু টেক হিজ মেডিসিন, তার মেডিসিন ওষুধ নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আমরা হি থাকলে ডাজন্ট বসিয়েছি। যদি আমাদের যদি প্লুরাল থাকতো তাহলে আমরা ডু নট হ্যাভ টু বসাতাম। অর্থাৎ আমরা নেগেটিভ স্ট্রাকচারটা হ্যাভ টু হ্যাজ টু কিভাবে করব? যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন থাকে তখন আমরা ডাজন্ট হ্যাভ টু বসাবো, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তখন ডোন্ট হ্যাভ টু বসাবো আমরা। এবার দেখবো আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে, অথবা কোয়েশ্চেন কিভাবে তৈরি করব আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু ইউজ করে। আমরা অলরেডি দেখেছি যে নেগেটিভ করার সময় আমরা ডু নট এবং ডাজন্ট নিয়ে এসেছি। আমরা এই ডু এবং ডাজটা সাবজেক্টের পূর্বে বসিয়েই আমরা ইন্টারোগেটিভ অথবা কোয়েশ্চেন তৈরি করতে পারি। যেমন আমরা প্রথমে সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ বসাবো। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তখন আমরা ডাজ বসাবো। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং প্লুরাল হয় তখন আমরা ডু বসাবো। অর্থাৎ সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে থাকে তখন আমরা ডু বসাবো, আর সাবজেক্ট যদি হি, শি, ইট থাকে তখন আমরা ডাজ বসাবো।
এবং যে মুরাল ভার্ব হ্যাভ টুটা বসাবো এবং V1 ভার্বটা বসাবো এবং কমপ্লিমেন্ট মানে এখানে কমপ্লিমেন্ট হচ্ছে আদার্স অন্যান্য শব্দ সম্পূর্ণ বাক্য করতে যা প্রয়োজন সেই শব্দগুলো আমরা বসাবো। অর্থাৎ আমরা তিনটা স্ট্রাকচার দেখলাম। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট, হ্যাভ টু, হ্যাজ টু। তারপরে আমরা দেখলাম নেগেটিভ স্ট্রাকচার, তারপরে আমরা দেখলাম কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তোমাদের সঠিকভাবে তোমাদের স্পেশাল ফ্রেজেস সম্পর্কে আইডিয়া থাকতে তোমাদের এই সবগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তখন আমরা ডাজ হি হ্যাভ টু টেক হিজ মেডিসিন, তার কি ওষুধ নেওয়ার বাধ্যবাধকতা আছে? আমাদের পরবর্তী স্পেশাল ফ্রেজটা উড রেদার। উড রেদার অর্থ বরং বা তবুও। দুটি কাজ বা অবস্থার মধ্যে দুটিই কঠিন, তার মধ্য থেকে একটি পছন্দনীয় হলে উড রেদার বসে। অর্থাৎ তোমার কাছে দুটো অপশন আছে একটা কাজ করার, তার মধ্যে যেটা বেটার অপশন, যেটা তুমি বেটার মনে করো, সেটা বাক্য সম্পন্ন করতে তোমরা উড ব্যবহার করবে। প্রথমে তোমরা সাবজেক্ট বসাবে, তারপর উড রেদার বসাবে, তারপর V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম বসাবে এবং বাক্যটি সম্পন্ন করতে অন্যান্য শব্দ বসাবে। উই উড রেদার স্টে এট হোম টুনাইট, আমরা বরং আজকে বাসায় অবস্থান করব। সো আমি বলেছিলাম যে যদি তোমাদের কাছে দুইটি কাজ অথবা অবস্থা মধ্যে দুটি কঠিন হয়, তখন তোমরা তার মধ্যে থেকে যেটা পছন্দীয় তুলনামূলকভাবে যেটা তোমার কাছে মানে বেশি উপযোগী মনে হবে, বেশি সহজ মনে হবে, সেটাই তোমরা উড রেদার ব্যবহার করে সম্পন্ন করবে। যেমন উই উড রেদার স্টে অ্যাট হোম টুনাইট, আমরা বরং আজকে বাসায় থাকবো। উড রেদারটা একটা মুডাল অক্সিলারি ভার্ব এবং এই উড রেদারের পরে আমরা ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই এবং উড রেদার অর্থ হচ্ছে বরং। এরকম ভাবে তোমরা যদি মনে করো যে হ্যাঁ, তোমার এখন ফর এক্সাম্পল তোমার হাতে দুইটা কাজ আছে, তোমার হাতে এখন ম্যাথমেটিক্স পড়া আছে, তোমার কাছে এখন ফিজিক্স পড়া আছে। এখন তুমি মনে করতেছো যে না, এখন ফিজিক্সটা একটু কঠিন, ম্যাথমেটিক্সটা একটু সহজ, আমি ম্যাথমেটিক্সটা ভালো পছন্দ করি। সো তুমি বলবা আই উড রেদার স্টাডি ম্যাথমেটিক্স নাও। হ্যাঁ, আমি বরং এখন ম্যাথমেটিক্স পড়বো। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আই উড রেদার গো টু সিনেমা অন ফ্রাইডে, আমি শুক্রবারে বরং সিনেমায় যাব। অর্থাৎ শুক্রবারে তোমার কাছে একাধিক অপশন ছিল, তুমি বেটার অপশন যেটা সিনেমাতে যাওয়া, সেটা তুমি পছন্দ করেছো। সো এখানে আরেকটা এক্সাম্পলের মধ্যে তোমরা দেখছো যে উডটা কন্ট্রাকশন অ্যাপোস্ট্রফি ইউজ করে কন্ট্রাকশন হয়ে গেছে। কন্ট্রাকশন কার সাথে হয়েছে? প্রোনাউনের সাথে হয়েছে। এটা কন্ট্রাকশন চ্যাপ্টারে আলোচনা করা হয়। কন্ট্রাকশন অক্সিলারি ভার্ব উইথ প্রোনাউন। এখানে উডটা কন্ট্রাকশন হয়েছে কার সাথে? হি এর সাথে। সো হিড এভাবে পড়বা, হিড রেদার ভিজিট ঢাকা দেন সিলেট। অর্থাৎ সে বরং ঢাকা সিলেটের চাইতে বরং সে ঢাকাই ভ্রমণ করবে, ঢাকাই দেখতে যাবে। অর্থাৎ তোমার কাছে ঢাকা এবং সিলেট দুইটা অপশন আছে, রেদার ভিজিট ঢাকা, সে বরং ঢাকাই দেখতে যাবে। হি উড রেদার নট গো টু সিনেমা টুনাইট, সে বরং আজ রাত্রে সিনেমায় যাবে না। প্রথম অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে দেখেছি যে বরং আমি এই দুইটা অপশনের মধ্যে এই অপশনটাই আমি নিব। আর নেগেটিভ সেন্টেন্সে দেখলাম যে আমি বরং এই অপশনটি আমি নিব না। হি উড রেদার নট গো টু দ্য সিনেমা টুনাইট। অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ মানে পজিটিভ স্টেটমেন্টও দেখলাম আমরা কিভাবে নেগেটিভ করে, সেই নেগেটিভ অর্থাৎ উড রেদার এবং যে ভার্ব তার মাঝখানে নট বসাইলে আমরা নেগেটিভ হয়ে যায়। উড রেদারের ২ নম্বর স্ট্রাকচারটা সাবজেক্ট উড রেদার V1 দেন। অর্থাৎ আমরা দেন আগে স্ট্রাকচারটা দেখি নাই, এখন দেন সহ স্ট্রাকচারটা আগের মতোই সব, শুধু একটা দেন বেশি এখানে। আই উড রেদার ডাই দেন বেগ, আমি বরং কি মারা যাব, তারপরও আমি ভিক্ষা করব না। হি উড রেদার স্টাডি ম্যাথমেটিক্স দেন ইংলিশ, সে বরং কি করবে? ম্যাথমেটিক্স পড়বে, সে বরং ইংলিশ নয় ম্যাথমেটিক্স পড়বে। অর্থাৎ সে মানে এখানে উড রেদারটাকে কিন্তু বেটার রিপ্লেস করা যায় প্রেফার দিয়ে। হি প্রেফার টু স্টাডি ম্যাথমেটিক্স, সে ম্যাথমেটিক্স বেশি পছন্দ করে টু ইংলিশ, ইংলিশ চাইতে।
উড রেদার এর থার্ড স্ট্রাকচারটা হচ্ছে একটু ডিফারেন্ট এবং এটা খুব বেশি ব্যবহার হয় না। এটা একটা মানে এটা দেখো সাবজেক্ট উড রেদার, অবজেক্ট V2 প্লাস আদার্স। এতক্ষণ আমি তোমাদেরকে বলেছিলাম যে উড রেদার এর পরে ভার্বের V1 অথবা প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বসে, কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্ম লেখা আছে B2। সো ব্যাপারটা কেমন হলো? সাবজেক্ট বসবে, উড রেদার বসবে, তারপরে আবারও একটা সাবজেক্টের মতো একটা অবজেক্ট বসবে, তারপর এই অবজেক্ট বসার কারণে টোটাল সিনারিও চেঞ্জ হয়ে যাবে, এখানে পাস্ট টেন্স হয়ে যাবে এবং অর্থ সম্পন্ন করতে বাকি শব্দগুলো বসাবে। সো যেমন এক্সাম্পলটা এরকম, আই উড রেদার মাই গ্র্যান্ডমাদার টোল্ড আ স্টোরি, অর্থাৎ আমার বরং মনে হয় আমার দাদি আমাকে একটা গল্প বলুক। হ্যাঁ, আমার বরং মনে হয় আমার দাদি আমাকে একটি গল্প বলুক। এই যে উড রেদার এর পরে ডিরেক্টলি যদি ভার্ব বসতো, প্রেজেন্ট ফর্ম বসতো, কিন্তু এখানে ডিরেক্টলি ভার্ব না বসে একটা অবজেক্ট বসেছে। সো আই উড রেদার মাই গ্র্যান্ডমাদার, এরকম অবজেক্ট যদি বসে তখন ভার্বটা বি টু হয়ে যায়। এটা তোমাদের ইউজ রাইট ফর্ম ভার্বস এবং অন্যান্য ইংরেজি শেখার জন্য খুব প্রয়োজনীয়, কাজে লাগবে। সো তোমরা বুঝতেই পারছো, যদি উড রেদার এর পরে যদি ডিরেক্ট ভার্ব থাকে তখন V1 বসাবো, আর যদি উড রেদার এর পরে অবজেক্ট থাকে তখন অবজেক্টের পরবর্তী যে ক্লজটা, সেই ক্লজটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আমাদের পরবর্তী স্পেশাল ফ্রেজটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ বরং ভালো, তবুও ভালো। হ্যাড বেটার পরামর্শ বা উপদেশ বা কি করা উচিত তা বোঝাতে ব্যবহার হয়। হ্যাড বেটার দ্বারা এমন একটি ভাব প্রকাশ করা হয় যেন কাজটি না করলে কোনো সমস্যার সৃষ্টি হবে। হ্যাড বেটারের যে বাক্যটি, সেই বাক্যটি প্রেজেন্ট অথবা ফিউচারের অর্থ প্রকাশ করে। সো আমরা বুঝতে পারছি হ্যাড বেটার কি দেয় আমাদেরকে, পরামর্শ বা উপদেশ বা কি করা উচিত তা অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। এবং হ্যাড বেটার দ্বারা এমন একটি ভাব প্রকাশ করা হয় যেন কাজটি না করলে কোনো সমস্যার সৃষ্টি হবে। আমরা এক্সাম্পল দেখে আমরা আরো পরিষ্কার হব। ইটস 5 o'clock, এখন 5টা বাজে। আই হ্যাড বেটার গো নাও, আমি বরং এখন চলে যাই। বিফোর দ্য ট্রাফিক গেটস টু ব্যাড, কারণ 5টার পরে ট্রাফিক কি হয়ে যাবে, মানে রাস্তায় যানবাহন আরো বেড়ে যাবে। সেখানে কি, যদি আমরা হেড বেটার দ্বারা এমন একটা পরামর্শ বোঝায় যে পরামর্শটা যদি আমরা গ্রহণ না করি তখন আমাদের কি হবে, কোনো সমস্যার সৃষ্টি হবে। যেমন তোমাদের বলি, আমি যদি তোমাদেরকে বলি ইউ হ্যাড বেটার স্টাডি নাও, তখন ব্যাপারটা কি দাঁড়ালো, যদি তুমি স্টাডি না করো তুমি পরীক্ষায় ফেল করবে। তো সেন্টেন্সটা কি হবে, সাকিব you had better study now, otherwise you will fail in the examination। অথবা আমি যদি এরকম বলি you had better leave the campus now, তুমি এখন ক্যাম্পাস ছাড়ো, ক্যাম্পাস থেকে চলে যাও, otherwise it will be raining, অন্যথা বৃষ্টি শুরু হয়ে যাবে। এরকম, অর্থাৎ হেড বেটার অর্থ হচ্ছে তোমাকে একটা পরামর্শ দিব, যে যে পরামর্শটা যদি তুমি ফলো না করো তখন তোমার সমস্যার সৃষ্টি হতে পারে। দ্য বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। ইউ হ্যাড বেটার নট ওয়েক ইট আপ, তুমি বরং শিশুটাকে জাগিও না। এটা একটা উপদেশ। একটা হচ্ছে সবকিছু মানে পজিটিভ উপদেশ হয় না, নেগেটিভ তো হয়। তুমি বরং শিশুটিকে জাগিও না। হ্যাড বেটার নেগেটিভ স্ট্রাকচারটা কেমন হবে আমরা দেখব। হ্যাড বেটার, হ্যাড বেটার নট, অলরেডি আমরা স্ট্রাকচারের এক্সাম্পল দেখেছি। I'd better not leave my bag there, আমি বরং সেখানে আমার ব্যাগ ফেলে আসবো না। Someone might steal it, কেউ এটা চুরি করে ফেলতে পারে। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে had better যে স্ট্রাকচারটা, যে সেন্টেন্সটা হবে তারপরে এমন একটা বিষয় হবে যে তোমাদেরকে বোঝানো হবে যে যদি তুমি আগের কাজটা না করো তাহলে তুমি কি করবে, আগের কাজের কারণে পরে একটা ভুলের মাসুল দিবে। হি ইজ সিক, সে অসুস্থ। হি হ্যাড বেটার নট ইট রিচ ফুড, সে বরং এখন কে, সে যেহেতু অসুস্থ সে বরং এখন কোনো রিচ খাবার না খাক। এবং স্পেশালি হ্যাড বেটার হোপ অর্থে এবং ওয়ার্নিং অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করি।
ইউ হ্যাড বেটার শাট আপ, তুমি বরং চুপ থাকো। আমরা এরকম অনেক সেন্টেন্স ব্যবহার করি এবং এটা ওয়ার্নিং অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। মাই টিম হ্যাড বেটার উইন টুনাইট, এবং হোপ আশা করা অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। যেমন আমার টিম বরং আজকে জিতবে। আমাদের পরবর্তী ফ্রেজটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ চিন্তা করা যায় না, ভাবা যায় না বা প্রশ্নই আসে না বোঝাতে লেট অ্যালোন ব্যবহৃত হয়। একজন মানুষ একটি, আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে। একজন মানুষ একটি বাইসাইকেল কিনতে পারে না, কিন্তু তাকে যদি একটি গাড়ি কিনতে বলা হয় তখন আমরা লেট অ্যালোন ব্যবহার করব। অর্থাৎ চিন্তা করা যায় না। ফর এক্সাম্পল, তোমাকে একটা কাজ আহ, দিয়েছে, সেই কাজটার রেজাল্ট হচ্ছে নেগেটিভ। তোমাকে বলেছে তুমি সি গ্রেড অর্জন করার জন্য। এখন সেই সি গ্রেডটুকুই তুমি অর্জন করতে পারো নাই, এখন তোমাকে আবার বলা হচ্ছে না তুমি এ গ্রেড অর্জন করো। এই যে আগের নেগেটিভ সেন্টেন্স এবং সেই বিষয়টিকেই আবার তোমাকে আরো বেশি করে চাপিয়ে দেওয়া, সেই চাপিয়ে দেওয়াটাই হচ্ছে লেট অ্যালোন। এক্সাম্পল যদি দেখি, হি উড নেভার ওয়াক অ্যাগেইন, হি উড নেভার ওয়াক অ্যাগেইন, সে আর জীবনে কখনো হাঁটবেই না। লেট অ্যালোন প্লে ফুটবল, ফুটবল খেলা তো চিন্তাই করা যায় না, ফুটবল খেলার কথা তো ভাবাই যায় না, ফুটবল খেলার কথা তো প্রশ্নই আসে না। আমি যদি নিজের, ইফ আই কোট ফ্রম মাই মেমোরি, আমি যদি তোমাকে বলি যে তুমি নিজে এখন একটা বাক্য তৈরি করে লেট অ্যালোন দিয়ে। এখন তোমার কাছে ফর এক্সাম্পল, তোমার কাছে এখন তোমার কাছে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার টা তুমি পড়ছো। এখন তুমি মনে করছো যে তোমার টিচার এসে সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাকে প্রশ্ন করলো, তো তোমাকে এইভাবে ইংরেজি বলা যায়, আই ক্যান নট অ্যান্সার দ্য ফার্স্ট চ্যাপ্টার, লেট অ্যালোন দ্য সেকেন্ড চ্যাপ্টার। তুমি এইভাবে বলবা, আই ক্যানট অ্যান্সার ফার্স্ট চ্যাপ্টার, লেট অ্যালোন দ্য সেকেন্ড চ্যাপ্টার। মানে আমি ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার পারি না, আমি সেকেন্ড চ্যাপ্টারের অ্যান্সার কিভাবে দিব। অথবা তুমি যদি এইভাবে বলো, তোমাকে যদি কেউ যদি বলে কিরে আজকে বিরিয়ানি খেয়েছিস, তো তুমি বললা যে না আমি তো বিরিয়ানি খাই নাই, তুমি সেন্টেন্সটা এইভাবে বলতে পারো, মনের ইমোশনটাকে সামনে নিয়ে আসতে পারো। আই আই ক্যান নট ইট সিম্পল ফুড, লেট অ্যালোন বিরিয়ানি। সো আমি এক্সাম্পল গুলো, আরো এক্সাম্পল আছে। আই ডোন্ট হ্যাভ 1 লাখ টাকা, আমার কাছে 1 লাখ টাকাই নেই, লেট অ্যালোন 5 লাখ টাকা। এখন দেখছো আগের বিষয়টা হচ্ছে নেগেটিভ, আগের বিষয়টা আমি পারি নাই, সেই না পারা জিনিসটাকে আবার আবার ডাবল করে করতে বলছে, এই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করি। হোয়াট ইফ, হোয়াট ইফ হচ্ছে তোমার ছোট করে যদি বলি, বড় করে বলে হোয়াট উড হ্যাপেন ইফ, কি হবে যদি, এবং এটাকে ছোট করে কি বলে, হোয়াট ইফ, কি হবে যদি এমন হয়, কি ঘটবে যদি, এটার বাংলা হয় কি, কি ঘটবে যদি। আমরা অনেক সময় বলি না যে আল্লাহ জানে নতুন ডিসি আসছে, নতুন ইউনো আসছে, কি হয় আমাদের কপালে, এরকম আমরা বলি না, কি ঘটবে যদি। বা কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, বর্তমানে মাস্ক নিয়ে একটু প্রবলেম, যে সবাইকেই করোনা ভাইরাসের হাইজিন মানতে হয়। প্রশাসন, পুলিশ সবাই কি করছে, চেক করছে রাস্তায় যে কি করছে মানুষ, স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা। সো তোমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারো, তোমার কাছে মাস্ক নেই, তো তুমি একটা কিছু ঘটার ভয় পাচ্ছ, যে কোনো সময় পুলিশ চলে আসবে। হোয়াট ইফ, what if the police arrives right at the moment? What if the police arrive the right at the at the right at the moment? হ্যাঁ, I'm not talking taking my umbrella. আমি আমার সাথে আমার umbrella নিচ্ছি না। What if it rains? কি হবে যদি বৃষ্টি হয়? He is worried about his new job. সে তার নতুন চাকরির বিষয়ে চিন্তিত। What if he loses his job? কি হবে যদি সে তার চাকরি হারিয়ে ফেলে? হোয়াট ইফ আই মিস দ্য বাস, কি হবে যদি আমি বাস মিস করি। আমরা এখন দেখবো অ্যাজ ইফ অ্যান্ড অ্যাজ দ। অ্যাজ ইফ
অ্যান্ড অ্যাজ ডু অর্থ হচ্ছে যেন, এবং দুইটার অর্থই যেন। অ্যাজ ইফ অ্যান্ড অ্যাজ ডু দুইটা স্ট্রাকচার আছে। একটা স্ট্রাকচার হচ্ছে যদি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট হয়। যেমন হি টেলস দ্য ম্যাটার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা সিম্পল প্রেজেন্ট, সেই বিষয়টা বলে অ্যাজ ইফ যেন, এমন ভাবে বলে, যেন অর্থে যেন, যেন এমন ভাবে বলে হি নিউ ইট, সে এটা জানে। সো আমরা অ্যাজ ইফ এর প্রথম অংশে যদি প্রেজেন্ট টেন্স পাই, অ্যাজ ইফ এর পরের অংশে পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বসবে। হি স্পিক্স, সে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ যেন হি ওয়ার আ ম্যাড, সে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে হি এর পরে ওয়াজ দিলে তো পাস্টই হতো, তখন তাহলে ওয়ার দিয়েছে কেন? ওয়ার দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা হাইপোথেটিক্যাল আইডিয়াস। আসলে তাকে পাগলের সাথে তুলনা করা হয়েছে। আসলে এটা একটা অসম কম্পারিজন, এবং এটাকে বলে আনরিয়েল পাস্ট। এটা আসলে সত্যিকার অর্থেই পাস্ট নয়। সো এই ক্ষেত্রে আমরা টু বি ভার্বটা সবসময় ওয়্যার বসাই। অ্যাজ ইফ অ্যান্ড অ্যাজ দো সেকেন্ড স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট হয়, প্রথমে স্ট্রাকচারে কিন্তু প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এখন এখানে পাস্ট ইনডিফিনিট, এবং অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট হয়। হি টোল্ড দ্য ম্যাটার, সে বিষয়টা বলেছিল। সো আমরা বুঝতেই পারছি পাস্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ এর পরে অ্যাজ ইফ যেন, সে বিষয়টা বলেছিল অ্যাজ ইফ যেন হি হ্যাড নোন ইট, সে এই বিষয়টা জানতো। সে এমনভাবে বিষয়টা আমাকে বলেছিল যে মনে হয় সে বিষয়টা জানতো। অ্যাজ সুন অ্যাজ, শীঘ্রই। অ্যাজ সুন এর অর্থ যত দ্রুত, বা যেই মাত্র, বা শীঘ্রই। একটি ঘটনার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা জীবনে অনেক কিছুই পাশাপাশি ঘটতে দেখি। আমরা যখন ভাত খাইতে আমরা যখন খাবার খাচ্ছি তখনই আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্লাস ভেঙে যাচ্ছে। হুম? As soon as I ate my food, the glass broke. হুম? আমরা পাশাপাশি ২ টা জিনিস হতে দেখি। যখনই আমরা স্কুলে পৌঁছাই তখনই ঘন্টা বাজে। As soon as we reached school অথবা কলেজ, the bell rang. আমরা এক্সাম্পল গুলো দেখব। Finish the homework, বাড়ির কাজ শেষ করো। as soon as possible, যত দ্রুত সম্ভব। এভাবে একটা সেন্টেন্স হয়, এটা একটা কাইন্ড, এটা একটা সিস্টেম। এভাবে কিছু বাক্য হয়। আবার এইভাবে কিছু বাক্য হয়, as soon as I reached college, যেই মাত্র আমি কলেজে পৌঁছেছিলাম, the bell rang, তখনই বেল বাজলো। দুইটা কাজ কি হয়েছে, একসাথেই হয়েছে, একটার সাথে শীঘ্রই আরেকটা হয়েছে। যেই মাত্র, আচ্ছা, যত দ্রুত আমরা কলেজে পৌঁছলাম সঙ্গে সঙ্গেই ভেল বেজে উঠলো। হ্যাঁ, এবং as soon as এটা একটা কনজাংশন, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এই ক্লজ, এই কনজাংশন সমৃদ্ধ ক্লজটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, এবং এটা প্রথমে থাকলে কমা দিয়ে ক্লজটাকে আলাদা রাখতে হয়। হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক এর অর্থ কেমন, জাস্ট এটা হাউ এর অর্থ দেয়, অথবা লাইক এর অর্থ দেয়। কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কারো মতামত কি জানতে চাওয়ার জন্য হোয়াটস ইট লাইক ব্যবহৃত হয়। তোমরা অনেক মানুষ সম্পর্কে জানতে চাও, আমাদের শিক্ষক কেমন, তোমার ভাই কেমন, এই যে বিষয়গুলো, ঢাকা দেখতে কেমন, দুবাই দেখতে কেমন, আমরা বলি এরকম। এরকম ক্ষেত্রে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করি। হোয়াটস ইট লাইক লিভিং ইন ঢাকা, ঢাকায় থাকতে কেমন, এটা বোঝাচ্ছে। অর্থাৎ কোনো এক্সপেরিয়েন্স জানার জন্য, কোনো এক্সপেরিয়েন্স আমাদের জানার জন্য আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করি। হোয়াটস ইজ ইউর টিচার লাইক, তোমার শিক্ষক কেমন। আমরা কোনো ব্যক্তি সম্পর্কে যদি আস্কিং অ্যাবাউট এ পারসন টু নো মোর অ্যাবাউট হিম, আমরা যদি কোনো ব্যক্তি সম্পর্কে আরো একটু জানতে চাই, ফর এক্সাম্পল তোমরা যদি আমার সম্পর্কে জানতে চাও আরেকজনের কাছে, তখন তোমরা কি বলবা, হোয়াটস ইজ, আমরা ইজটা দুইবার হয়েছে এখানে, হোয়াটস মানে হোয়াট ইজ, এখানে
একটা টাইপও হয়েছে, ইজটা বসাবে না তোমরা। হোয়াটস মিস্টার মকবুল, আমার নাম হচ্ছে কি মকবুল, হোয়াটস মকবুল লাইক, মিস্টার মকবুল কেমন? হ্যাঁ, আমরা এমন অনেক প্রশ্ন করি। অথবা তোমরা এটা লিখতে পারো, হোয়াটস আ ডক্টর লাইক, একটা ডক্টর কেমন? অথবা হোয়াটস দ্য ডক্টর লাইক, ডাক্তার কেমন? আমরা এরকম বলি, হ্যাঁ? অথবা হোয়াটস ইউর ফাদার লাইক, তোমার বাবা কেমন? হ্যাঁ, তো যদি এরকম প্রশ্ন আসে তোমরা অ্যান্সার দাও কি, মাই ফাদার ইজ এ ভেরি নাইস পারসন, হ্যাঁ, আওয়ার টিচার ইজ ভেরি লার্নেড পারসন। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনোই আকাশপথে ভ্রমণ করিনি। হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, হ্যাঁ, আকাশে আকাশ হোয়াটস লাইক ফ্লাইং দিস স্কাই, আকাশে উঠতে কেমন লাগে? আকাশে উঠতে কেমন লাগে, এই যে এক্সপিরিয়েন্স, এটা একটা এক্সপিরিয়েন্স জানতে চেয়েছে। সো তোমরা বলবা যে আকাশে উঠতে আমাদের আই ইট ইজ মাই ফার্স্ট জার্নি, ইট ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং, এভাবে তোমরা বলবা। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইকের পরে তোমরা ফ্লাইং হয়েছে কেন, লাইকটা এখানে প্রেপোজিশন, লাইকটা এখানে ভার্ব নয়, এই কারণে ফ্লাইং হয়ে গেছে। হোয়াট ডু ডাজ লুক লাইক, কোনো ব্যক্তি বা বস্তু দেখতে কেমন তা জানতে হোয়াট ডু ডাজ লুক লাইক ব্যবহার হয়। অর্থাৎ তোমরা যদি বলো যে আহ, কোনো কিছু তুমি দেখো নাই, ফার্স্ট তুমি একজন কাছে জানতে চাচ্ছ যে আসলে আপনি যে জিনিসটা বললেন জিনিসটা দেখতে কেমন, এই ক্ষেত্রে তোমরা এই ফ্রেজটা ইউজ করবে এবং এইখানে যে সাবজেক্টটা বসবে সেটা অনুযায়ী ডু এবং ডাজ চুজ করবে। বুঝতে পারছো, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসাবে থার্ড পারসন, এবং অন্যান্য প্লুরালের সাথে ডু বসাবে। স্ট্রাকচারটা হবে কেমন, হোয়াট ডু ডাজ যে কোনো একটা বসাবে, সাবজেক্ট বসাবে প্লাস লুক বসাবে, তারপর লাইক বসাবে। অর্থাৎ এই যে ফ্রেজটা, এই ফ্রেজটার দুইটা পার্ট, ডট 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 পূর্বে একটা পার্ট, ডট ডট ডটের পরে একটা পার্ট, এবং এই পার্টটা প্রশ্ন দিয়ে মার্ক অফ কোয়েশ্চেন দিয়ে শেষ হয়। হুম সো তোমরা মাথায় রাখতে হবে খুঁটিনাটি বিষয়গুলো। হোয়াট ডাজ আ ব্লু হোয়েল লুক লাইক, একটা ব্লু হোয়েল দেখতে কেমন? সো আমরা স্ট্রাকচারের সাথে যদি মিলাই, হোয়াট বসিয়েছি, ডু এবং ডাজ থেকে ডাজ বসিয়েছি, এবং সাবজেক্টের জায়গায় আমরা আ ব্লু হোয়েল বসিয়েছি, যেহেতু আ ব্লু হোয়েল থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা ডাজ বসিয়েছি। যদি এখানে দুইটা বিষয় হতো, প্লুরাল হতো, তাহলে আমরা ডু বসাতাম। হোয়াট ডাজ আ ব্লু হোয়েল লুক লাইক, এই স্ট্রাকচারে এখন তোমরা যে কোনো জিনিস দেখতে কেমন এরকম বিষয়গুলো মাঝখানে রেখে এই স্ট্রাকচারের মাঝখানে রাখলেই তোমাদের প্রশ্ন সুন্দর চমৎকার প্রশ্ন তৈরি হয়ে যাবে। তোমরা মেক ইউর ওন কোয়েশ্চেন টু লার্ন দিস ফ্রেজ। হোয়াট ডু দ্য বেবিজ লুক লাইক, শিশু যে দুইটা, এই দুইটা শিশু দেখতে কেমন? এখানে বেবিজ প্লুরাল, এই কারণে ডু বসিয়েছো। সো শিক্ষার্থীরা, আমরা আজকে স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ডস এর ফার্স্ট পার্ট শেষ করলাম। পরবর্তী একদিন আমি আবার দ্বিতীয় পার্টের আলোচনা করব। সো স্টুডেন্টস, আজকের ক্লাসে যে স্পেশাল ফ্রেজেস গুলো আলোচনা করেছি সেই ফ্রেজেস গুলো থেকে আমি একটা পরীক্ষায় এসেছে এরকম একটা প্রশ্ন সলিউশন করে আমি আমার ক্লাস শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তোমাদের বোর্ডে এসেছে এমন একটা প্রশ্ন সলিউশন করব। ইটস অটম, এখন শরৎকাল। They dash make a journey by boat, then a journey by train. সো বলতেছে এখন শরৎকাল, তারা বরং এখন কি করবে, একটা জার্নি বাই বোট, নৌকায় ভ্রমণ করবে, ট্রেনে ভ্রমণ করার চাইতে নৌকা ভ্রমণ করবে। এক্ষেত্রে আমাদের যখন দুইটা অপশন থেকে একটা অপশন আমরা পছন্দ করি, আহ, দুইটা থেকে একটা প্রেফার করি, অধিক পছন্দ করি, তখন আমরা উড রেদার ইউজ করি। দে উড রেদার মেক আ জার্নি বাই বোট, তারা বরং নৌকায় ভ্রমণ করবে। You should not leave your car unlocked in the middle of the city. তোমার শহরের মাঝখানে তোমার গাড়িটাকে আনলক করে রাখা উচিত হয়নি। You dash lock it before you go into the
রেস্টুরেন্ট। অর্থাৎ তোমাকে কি করতে হবে? অবশ্যই কি করতে হবে? ইউ হ্যাভ টু লক ইট। তোমাকে অবশ্যই এটি বাধাবাধকতা, হ্যাঁ, আবশ্যকতা, হ্যাঁ, নেসেসিটি। তোমার কি প্রয়োজন? ইউ হ্যাভ টু লক ইট। তোমাকে এটাকে লক করতে হবে বিফোর ইউ গো ইনটু রেস্টুরেন্ট। তুমি রেস্টুরেন্টে যাওয়ার পূর্বে এটাকে লক করতে হবে। এই যে বাধাবাধকতা, এর জন্য আমরা হ্যাভ টু বসিয়েছি। ড্যাশ প্লেইং ইন রেইন, মানে বোঝা, ইউ সিম টু বি ভেরি গ্ল্যাড প্লেইং ইন দ্য রেইন। তোমাকে মনে হয় যে বৃষ্টিতে ভিজে তুমি খুব আনন্দ পাচ্ছ। সেখানে বলতেছে বৃষ্টিতে ভিজতে কেমন, বৃষ্টিতে খেলতে কেমন। সো আমরা কোনো কিছু কেমন এটা কি দিয়ে জিজ্ঞেস করি? হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক দিয়ে, সো আমরা এখানে হোয়াটস ইট লাইক বসাবো। আমরা দেখতে পাচ্ছি যে প্লেইং আছে, সো লাইকের পরে লাইকটা একটা প্রেপোজিশন এখানে, এবং এই কারণে প্লেইং হয়েছে। হোয়াটস ইট লাইক প্লেইং ইন দ্য রেইন, বৃষ্টিতে ভিজতে, বৃষ্টিতে খেলতে কেমন লাগে। এইখানে মূল ভার্ব কিন্তু হচ্ছে হোয়াটস ইজ, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে আইটাকে বাদ দেওয়া হয়েছে। হোয়াটস মানে হোয়াট ইজ। অলওয়েজ চেক ইউর টেম্পার, সবসময় তোমার মেজাজকে নিয়ন্ত্রণে রাখো। এনিবডি ইনসাল্টেড ইউ ফর ইউর ব্যাড টেম্পার, যদি তোমাকে কেউ তোমার ব্যাড টেম্পারের জন্য ইনসাল্ট করে। আমি তোমাদেরকে হোয়াট ইফ এর দুইটা স্ট্রাকচার দেখিয়েছি। একটা স্ট্রাকচার দেখিয়েছি যে যদি আমরা হোয়াট ইফ বসাই, তখন তারপরে যদি ভার্ব না বসে অবজেক্ট বসে, এখানে অবজেক্টটা কি? এনিবডি। হোয়াট ইফ এনিবডি ইনসাল্টেড, পাস্ট টেন্স হয়ে যায়, ভি টু হয়ে যায়। স্ট্রাকচারটা তোমরা আবার পুনরায় ভিডিওটা দেখে দেখবা যে দুইটা স্ট্রাকচার আছে। একটা স্ট্রাকচারে সাবজেক্ট আছে, একটা স্ট্রাকচারে মানে হোয়াট ইফ এর পরে কোনো অবজেক্ট নেই, কিন্তু যদি অবজেক্ট থাকে 2 নম্বর স্ট্রাকচারে দেখবে অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে পরবর্তী অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। হোয়াট ইফ এনিবডি ইনসাল্টেড ইউ ফর ইউর ব্যাড টেম্পার, অর্থাৎ তোমার রাগ সবসময় নিয়ন্ত্রণে রাখো। হোয়াট ইফ, যদি হোয়াট ইফ দ্যাট হ্যাপেন, যদি এমন হয়, মানে তোমাদের হোয়াট ইফ হচ্ছে কি যদি এমন হয় যে তুমি এনিবডি ইনসাল্টেড ইউ, কেউ তোমাকে ইনসাল্ট করে ফর ইউর ব্যাড টেম্পার, তোমার ব্যাড টেম্পার যদি তোমাকে কেউ ইনসাল্ট করতো, মানে তোমার রাগ নিয়ন্ত্রণ করো, যদি তোমার ব্যাড ব্যাড টেম্পারের জন্য কেউ যদি তোমাকে অপমান করতো। মাধবী ওয়ান্টস টু বি স্মার্ট, মাধবী স্মার্ট হতে চায়। শি ইজ অলওয়েজ বিজি উইথ হার বিউটি, সে তার সব সময় তার সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে। শি থিংস ড্যাশ শি ওয়ার আ হিরোইন, সে এমন ভাবে চিন্তা করে যে সে কি নায়িকা। সো আমরা সে যেন নায়িকা, অ্যাজ ইফ আমরা ব্যবহার করবো। অ্যাজ ইফ অর্থ কি? যেন, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আমরা ইউজ করবো। হি থিংস অ্যাজ দো, যেন, she were a heroine, সে একজন হিরোইন। সংস্থানটা একটু হেরোইন। I can't deal with my own problem, আমি আমার নিজের সমস্যা ডিল করতে পারছি না। ড্যাশ অ্যালোন, মানে বলছে আমার সমস্যা আমি সমাধান করতে পারছি না, আবার তোমার সমস্যা আমি কিভাবে সমাধান করব। এই যে নিজেরটাই না পারা, মানে কোনো কাজের প্রথম অংশই মানে কম কম গুরুত্ব, মানে কম কষ্টকর অংশটুকুই না পারা, আবার বেশি কষ্টের কাজ কিভাবে পারে। এই যে দূরে দূর, আমার অংশই পারি না আবার তোমার অংশ, এর জন্য আমরা কি ব্যবহার করি? লেট অ্যালোন। লাস্ট নাইট আই ওক আপ সাডেনলি, গত রাত্রে আমি হঠাৎ করে জেগে গিয়েছিলাম। ড্যাশ কেম আ নক এট দ্য ডোর, তারপর কি আসলো? দরজায় একটা নক শুনতে পেলাম আমরা। আমরা এর জন্য আমরা দেয়ার বসাবো। দেয়ার কেম আ নক, একটা নক আসলো, এট দ্য ডোর, দরজাতে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো কিছু থাকা বা কোনো কিছু না থাকা আমরা দেয়ার দিয়ে শুরু করি। এখানে দেয়ার কোনো অর্থ এখানে নেই, এটা একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। এটা শুধু সেন্টেন্স শুরু করার পারপাসটা সার্ভ করে। হুম, দেয়ার কেম আ নক এট দ্য ডোর, দরজায় মানে কি আসলো?
নক আসলো। ইন মিলস এন্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরিতে দ্য ওয়ার্কার্স আর মাচ নেগলেক্টেড, ওয়ার্কারদেরকে অনেক অবহেলায় দে ড্যাশ কাম টু চেঞ্জ দেয়ার কন্ডিশন, দে হ্যাড বেটার, তারা বরং কাম ফরওয়ার্ড এগিয়ে আসুক। আমরা বলেছিলাম কি হ্যাড বেটার অর্থ বরং, এবং এটা আমরা করা উচিত, না করলে আমাদের সমস্যা হবে, এক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। যেমন আমি তোমাদের একটা পরামর্শ দিলাম, সেই পরামর্শটা ফলো না করলে তোমাদের সমস্যা হবে, এরকম হ্যাড বেটার। দে হ্যাড বেটার কাম ফরওয়ার্ড, তারা বরং এগিয়ে আসুক, টু চেঞ্জ দেয়ার কন্ডিশন, তারা তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এগিয়ে আসুক। মোস্ট অফ দ্য পুয়ার পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, আমাদের দেশের অধিকাংশ গরিব মানুষরা কি illiterate, অশিক্ষিত। They will continue to suffer, তারা কি করতে থাকবে? ভুগতে থাকবে। As long as, যতদিন they are illiterate, তারা যতদিন যারা অশিক্ষিত তারা ভুগতে থাকবে। আমাদের সর্বশেষ যে শূন্যস্থানটা সেটা হচ্ছে dash had she heard the news of her father's death, যদি তার বাবার মৃত্যুর কথা শুনতো। তো আমরা এখানে scarcely বসাবো। স্কার্সলি কেন বসিয়েছি? আমরা জানি স্কার্সলি হ্যাড ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট 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 হোয়েন। সো স্কার্সলি হ্যাড, তারপর সাবজেক্ট বসে, তারপর V3 ভার্বের 3 নম্বর ফর্ম বসে। অর্থটা কি হয়? স্কার্সলি হ্যাড শি হার্ড দ্য নিউজ অফ হার ফাদার্স ডেথ, যেই মাত্র সে তার বাবার মৃত্যুর কথা শুনলো, হোয়েন শি রাজ টু দ্য হসপিটাল, সে দ্রুত হাসপাতালে চলে গেল। সো আমরা ব্যবহার করার সময় আমরা যে জিনিসগুলো দেখবো, যদি সেন্টেন্সে এগুলো ক্যাপিটালাইজেশন ডিজার্ভ করে আমরা অবশ্যই ক্যাপিটালাইজেশন করব। যেমন এগুলো সেন্টেন্সের শুরুতে ছিল এবং এই কারণে আমরা এগুলো ক্যাপিটালাইজেশন করব। সো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তোমাদের স্পেশাল কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্সে যে তোমাদের ফ্রেজেস গুলো অথবা ওয়ার্ডস গুলো দেওয়া থাকে সেগুলো সম্পন্ন করে কত সহজে তোমাদের অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, মানে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যেই 3 নম্বর যে ব্যাকরণ আইটেমটি সম্পন্ন করে তোমরা খুব সহজে 5 নাম্বার পেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের সকলের উন্নতি এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।